আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। ৫ থেকে ১১ জানুয়ারি ইসিতে আপিল। ভারত থেকে এখন সরাসরি নিলামে কয়লা কিনতে পারবে বাংলাদেশ, ভুটান ও নেপাল। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি। এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আজ। খুলনার 6টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। খুলনায় সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মোট 46 জন প্রার্থীর মধ্যে 35 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 11 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। সকালে দিনাজপুর 5 আসনে 10 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় ঋণ খেলাপির অভিযোগে আমজনতা দলের ইব্রাহিম আলী মণ্ডলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়। এদিকে ঢাকা 13 এবং 15 আসনে মোট 20টি মনোনয়নপত্রের মধ্যে 8টি বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 12টি। ফেনীর 3টি আসনে 22 জনের মনোনয়নপত্র বৈধ এবং 12 জনের বাতিল করা হয়েছে। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী 1 আসনে তার মনোনয়নপত্রটি স্থগিত ঘোষণা করা হয়। 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। দর্শক, চট্টগ্রাম ও দিনাজপুর থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রুনা আনসারি এবং সুলতান মাহমুদ। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামের রুনা আনসারির কাছে। রুনা, চট্টগ্রামের সব আসনে যাচাই বাছাইয়ের কাজ কি শেষ হয়েছে? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। কিছুক্ষণ আগে চট্টগ্রামের মোট 16টি আসনের যাচাই বাছাই পর্ব শেষ হয়েছে। এর মধ্যে বাতিল হয়েছে প্রায় 38 জনের মনোনয়ন। এর মধ্যে চট্টগ্রাম 9 আসনের যে জামায়াতের প্রার্থী ছিলেন ডক্টর AKM ফজলুল হক, তার দ্বৈত নাগরিকত্বের কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি বলেছেন আগামীকাল তার যে যুক্তরাষ্ট্রের যে তার নাগরিকত্ব সেটির বিষয়ে তিনি আবেদন করেছেন, সেটি আগামীকাল তার একটি নাগরিকত্ব বাতিল যদি হয়ে যায় তাহলে তিনি তার মনোনয়ন ফিরে পাবেন, এমনটা তিনি আশা করছেন। এছাড়া চট্টগ্রামের আজকে যে আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে তার মধ্যে 8, 9, 10, 13, 14, 15 ও 16 আসনের মধ্যে 15 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং একটি 1% ভোটারের সত্যতা না পাওয়া সহ বিভিন্ন অভিযোগে কিন্তু এসব মনোনয়নপত্র বাতিল করা হয়। এর আগে গতকাল চট্টগ্রাম 5 হাটহাজারী আসনের যিনি জাতীয় পার্টির প্রার্থী ছিলেন তার ব্যারিস্টার আনিসুল ইসলাম, তার মনোনয়নপত্র বাতিল হয়। আজকে বিশেষ করে 9 আসনে যে জামায়াতের প্রার্থী তার মনোনয়নপত্র বাতিলের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল আজকে এখানে। এবং এছাড়া চট্টগ্রাম 16টি আসনের মধ্যে মোট 143 জন মনোনয়নপত্র জমা দেন। তাদের মধ্যে 38 জনের মনোনয়নপত্র বাতিল ও 2 জনের মনোনয়নপত্র স্থগিত ছিল। সেটি কিছুক্ষণ আগে সেটি শুনানি শেষ হয়েছে এবং তার মধ্যে 2 জনেরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। এর মধ্যে 16-14 আসনে যে বিএনপির প্রার্থী ছিলেন তার বিরুদ্ধে নানা অভিযোগের কারণে কিন্তু মনোনয়নপত্র এটা আজকে স্থগিত ছিলেন এবং সেটি শুনানি শেষে তাকে বৈধ ঘোষণা করা হয়। কিছুক্ষণ আগে চট্টগ্রামের যিনি রিটার্নিং কর্মকর্তা তিনি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সর্বশেষ যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করেন এবং জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিয়া তিনি কিছুক্ষণ আগে মনোনয়নপত্র শেষ করার পরে এবং যারা হচ্ছে আগামীকাল যিনি চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী তার যেটি বৈধ তার যেটি যৌথ নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব, সেই দ্বৈত নাগরিকত্বের যে বিষয়টি সেটি যদি তিনি কালকে জমা দিতে পারেন তাহলে তার মনোনয়নপত্র যে বৈধ করা হবে কিনা, ফিরে পাবেন কিনা সেই বিষয়ে আগামীকাল সেটি ফয়সালা করা হবে। এছাড়া চট্টগ্রামের আমরা যেটি জানি চট্টগ্রাম 14 আসনের যিনি বিএনপি প্রার্থী ছিলেন তার বিভিন্ন অভিযোগ করেছিলেন এলডিপি প্রার্থীর পক্ষ থেকে
যার কারণে সেটি আজকে দুপুর পর্যন্ত স্থগিত থাকে এবং বিকেলে সেটি কিছুক্ষণ আগে সেটি বৈধ ঘোষণা করা হয় এবং সবশেষে আসলে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর্বটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা এই মুহূর্তে যাচ্ছি আমাদের সহকর্মী দিনাজপুরের সুলতান মাহমুদ, তিনিও জানাবেন আপনাদেরকে আজকের যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তথ্য সেগুলো নিয়ে তিনি অপেক্ষা করছেন। আমরা যাচ্ছি সুলতান মাহমুদের কাছে। সুলতান। রুনা, আপনাকে ধন্যবাদ। আজকে দিনাজপুরেও কিন্তু দুটি আসনের অর্থাৎ দিনাজপুর ৫ এবং দিনাজপুর ৬ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর ৫ আসনের ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের যাচাই বাছাই শেষে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি হয়েছেন আম জনতা দলের যিনি প্রার্থী ছিলেন ইব্রাহিম হোসেন মণ্ডল, তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। তিনি মূলত হলো ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয় এবং এছাড়া বাকি ৯ জন প্রার্থী একে কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে বিএনপির প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থী এবং জামায়াতের প্রার্থী সহ মোট ৯ জন প্রার্থী এখনো বৈধ প্রার্থী হিসেবে দিনাজপুর ৫ আসনে রয়েছে। এছাড়া দিনাজপুর ৬ আসনের কিন্তু মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে মোট ২ জন প্রার্থীর কিন্তু স্বতন্ত্র প্রার্থী ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরা ২ জনেই কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলেন এবং এদের যে মোট ভোটারের ১% ভোটার যে স্বাক্ষরিত মনোনয়নপত্রে জমা দিতে হয় ভোটার তালিকায়, তাদের গড়মিল থাকার কারণে কিন্তু রিটার্নিং কর্মকর্তা এই ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন এবং এই প্রার্থীরাও কিন্তু বলেছেন যে আগামীকালকে সকালের মধ্যেই তারা আপিলের জন্য আবেদন করবেন। যদি তারা যথাযথ প্রক্রিয়া আপিল করেন তাহলে হয়তোবা ১১-১২ তারিখ পর্যন্ত যে মনোনয়ন আপিলের যে শুনানি আছে ১২ তারিখে কিন্তু সেই শুনানিটা হবে। সুমনা। ধন্যবাদ সুলতান। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাসে ঢুকে প্রকাশ্যে তাদের সহপাঠীকে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এজন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে তারা। শিক্ষার্থীরা অবিলম্বে সাকিব হত্যায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানায়। আমরা ২৪ ঘন্টা আলী ম্যাডাম দেওয়ার পর বলছে যে তারা আটক করে দিবে, অথচ তাদের সামনেই পুলিশ রয়েছে, তাদেরকে আটক করছে না। আসামি যারা তাদেরকে দল থেকে সাপোর্ট করা হচ্ছে। রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের সভাপতি যিনি, ওনাকে আমি বলেছিলাম, বলার পরে উনি আমাদের সাথে হুমকি দামকি দিয়েছে, আমাদের সাথে রুট ব্যবহার করেছেন, খারাপ আচরণ করেছেন। গত ৬ ডিসেম্বর আমার ফ্রেন্ডকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনকে ৪৮ ঘন্টা সময় দিয়েছিলাম। আজকে ২৪ দিন হয়ে গেছে, আমাদেরকে প্রশাসন কোনো প্রোগ্রেস দেখাইতে পারে নাই। ওরা জাস্ট হচ্ছে ওই যে প্রথমে যে একটা আসামিকে ধরছে, এখন পর্যন্ত আর কাউকে অ্যারেস্ট করে নাই, আর কাউকে ধরে নাই, আমাদের সাথে যোগাযোগ তেমন কিছু করে নাই। রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের ব্লকেট কর্মসূচিতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠি পেটা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সকাল থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIIR কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। পরে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে, এরপর লাঠি পেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তারা। কয়েকজনকে আটকও করে পুলিশ। পরে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, মুঠোফোন ব্যবসায়ীরা সড়ক অবরোধের চেষ্টা করেছিল। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। সম্প্রতি BTRC ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে প্রায় অর্ধশত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান F রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার শুনানিতে বিদেশি আইনজীবী নিয়োগ এবং নিজেদের ভয়েস রেকর্ড পরীক্ষা করার জন্য বিদেশি বিশেষজ্ঞের সাহায্য চাওয়ার আবেদন করেছেন তাদের আইনজীবী। ট্রাইব্যুনাল আবেদন নথিভুক্ত রাখার নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে মামলার শুনানি হয়। এ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এদিকে একই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলে শতাধিক গুম, নির্যাতন ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনে ওপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আজ। ১০৩ জনকে গুমের অভিযোগের এই মামলা
মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে আসামি পক্ষের অব্যাহতি চেয়ে শুনানি হবে 8 জানুয়ারি। গুম খুনের যে মহাকাব্যিক যাত্রা শুরু করেছিল বিগত সরকারের আমলে, সবচাইতে নিষ্ঠুরতম, সবচাইতে কুখ্যাত ব্যক্তি হচ্ছে জিয়াউল আহসান, যার হাতে শত শত মানুষ এরকম গুম হয়েছে এবং নিহত হয়েছে, যার অকাট্য প্রমাণাদি প্রসিকিউশনের হাতে পৌঁছেছে। সুতরাং এইরকম নিষ্ঠুরতম খুনির বিচার এটা জাতির স্বার্থে, মানবতার স্বার্থে এটা করতে হবে, তা নাহলে মানবতা ভুল লুণ্ঠিত হবে। মামলা জট কমাতে সব ধরনের উদ্যোগ নেয়ার কথা জানালেন নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ প্রথম কর্মদিবসে আপিল বিভাগে কথা বলেন তিনি। এ সময় 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেয়। আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা এতে উপস্থিত ছিলেন। বিচার বিভাগের সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এর আগে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রৌফ। তিনি বিচার বিভাগকে দলীয় প্রভাব মুক্ত রাখার আহ্বান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করার কথা বলেন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সম্প্রতি চট্টগ্রাম জেলার রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকায় গভীর রাতে বিভিন্ন ব্যক্তির বসতঘরে একাধিক অগ্নিসংযোগের ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা এবং রাউজান ও রাঙ্গুনিয়া থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলার কলেজ গেট এলাকা থেকে মনিরকে গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ জানায় প্রতিটি অগ্নিসংযোগের জায়গা থেকে বিশেষ ধরনের উস্কানিমূলক ব্যানার উদ্ধার করা হয়েছে, যা অ্যাঙ্কর ব্র্যান্ডের মোটর ভুসি ও অন্যান্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ছিল। ব্যানারগুলোতে বিভিন্ন ব্যক্তির নাম ও একাধিক মোবাইল নম্বর উল্লেখ ছিল। যশোরে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সকালে নিজ গ্রাম সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুরে এই ঘটনা ঘটে। আহতের স্বজনরা জানান, সকালে এনাম সিদ্দিকী হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, পরে বুকে, বাম হাতে ও কাঁধে চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক জানান, তার শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে, তবে তিনি আশঙ্কামুক্ত। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢংমারি স্টেশনের কেনোয়ার খালের মুখ থেকে মুক্তিপণের দাবিতে রিসোর্ট মালিকসহ 3 জনকে অপহরণ করেছে বনদস্যুরা। অপহৃতরা হলেন গোলকানন রিসোর্ট মালিক শ্রীপতি বাসার এবং ঢাকা থেকে আসা 2 পর্যটক মোহাম্মদ সোহেল ও মোহাম্মদ জনি। অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করেছে। বন বিভাগ জানায়, 2রা জানুয়ারি দুপুরে ঢাকা থেকে আসা 4 পর্যটক সুন্দরবনের ঢাংমারি এলাকায় গোলকানন রিসোর্টে ওঠেন। বিকেলে রিসোর্ট মালিক শ্রীপতি বাসার সহ 4 পর্যটক বোটে করে বেনুয়ার খালে ঘুরতে যান। এ সময় একদল বনদস্যু বোটের গতিরোধ করে 2 নারী পর্যটক সহ 5 জনকে ধরে নিয়ে যায়। তবে ওই দিন রাতেই 2 নারী পর্যটককে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক ও 2 পুরুষ পর্যটককে জিম্মি করে রাখে দস্যুরা। রাজধানীতে বেড়েছে শীত। তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসে, যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হিমেল বাতাস এবং ঘন কুয়াশার কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। পাবনায় সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ঈশ্বরদী আবহাওয়া অফিস। নওগাঁয়েও শীতের তীব্রতা বেড়েছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 10.6 ডিগ্রিতে নেমেছে। দিনাজপুরে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.6 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং পটুয়াখালীতে গত 2 দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা বাড়ছে। 25 বছর ধরে খেজুরের রস থেকে পাটালি গুড় তৈরি করছেন যশোরের সীমান্তবর্তী গ্রাম শার্শার কামাল হোসেন। তার তৈরি নলেন গুড় যাচ্ছে আমেরিকা, মালয়েশিয়া, ইতালি, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশে। শুধু কামাল নয়, গুড় তৈরি করছেন গ্রামের আরও প্রায় 200 গাছি।
আঞ্চলিক প্রবাদে আছে যশোরের যশ খেজুরের রস। শীত যেন যশোরের খেজুরের রস ছাড়া পূর্ণতাই পায় না। শীত নামার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন গ্রামে খেজুরের রস ও গুড়ের নানা পিঠা, পায়েস সহ নানা সুস্বাদু খাবার বানানোর ধুম পড়ে। খেজুরের রসের খাঁটি পাটালি গুড়ের জন্য বিখ্যাত যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরানগাছা গ্রাম। দূর দূরান্ত থেকে গুড়ের জন্য অনেকেই ছুটে আসেন এই গ্রামে। দীর্ঘদিন ধরে পাটালি গুড় তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই গ্রামের কামাল হোসেন। তার তৈরি গুড় যাচ্ছে বিদেশেও। বিভিন্ন দেশে যায়, ব্যাপারীরা এসে নিয়ে যায়, নিয়ে বিভিন্ন দেশে পাঠায়, আমেরিকায় যায়, মালয়েশিয়ায় যায়, বিভিন্ন দেশে যায়, দেশও ইন্ডিয়ায় যায়, দেশের লোকও নেয়, গ্রামের লোকও নেয়। তার মতো আরো প্রায় 200 গাছির শীত মৌসুমে আয়ের উৎস এই গুড়। কড়াই রস ধরে, এই কড়াই 10 ভার রস ধরে। আমাদের এই রসে কোনো ভেজাল নেই। আমাদের 50-60টি গাছ আছে, আমরা প্রত্যেকদিন 20-30টি করে গাছ কাটি। কৃষি বিভাগের পক্ষ থেকে খেজুর গাছ থেকে নিরাপদে রস সংগ্রহের নানা পরামর্শ দেওয়া হয় গাছিদের। 95,076টি খেজুরের গাছ রয়েছে, এর মধ্যে 36,078টি গাছ থেকে রস আহরণযোগ্য। আমাদের গাছি ভাইয়েরা ইতোমধ্যে খেজুরের রস সংগ্রহ করা শুরু করেছেন। এবছর প্রায় 397 মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে এবং আমরা গাছি ভাইদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর যশোরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 397 মেট্রিক টন। দীপ্ত, বার্তা কক্ষ। সুন্দরবনে হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটিকে উদ্ধার করেছে বন বিভাগ। অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। উৎসুক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হয়েছে বন বিভাগের কর্মীরা। বন বিভাগ জানিয়েছে বাঘটিকে খুলনা বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শনিবার দুপুরে সুন্দরবন সংলগ্ন সার্কের খাল এলাকায় গহীন বনে হরিণ শিকারীদের ফাঁদে আটকা পড়ে বাঘটি। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড থেকে এখন সরাসরি কয়লা কিনতে পারবে বাংলাদেশ, ভুটান ও নেপালের ক্রেতারা। প্রতিষ্ঠানটি জানিয়েছে প্রতিবেশী দেশগুলো অনলাইনে তাদের কয়লার নিলামে অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তের ফলে প্রতিবেশী দেশগুলোর ভারতীয় ব্যবসায়ীদের উপর নির্ভরশীলতা কমবে। রয়টার্সের খবর অনুসারে রয়টার্স জানিয়েছে এই উদ্যোগের ফলে কোল ইন্ডিয়া উদ্ধৃত কয়লা আরও ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং লেনদেনের স্বচ্ছতা বাড়বে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় ভারতের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন গত 12 মাসের মধ্যে 7 মাসেই কমেছে। চলতি অর্থ বছরের এপ্রিল থেকে ডিসেম্বরে কোল ইন্ডিয়ার কয়লা সরবরাহ আগের বছরের তুলনায় শতকরা 2.2 ভাগ কমেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত দেশটি চালাবে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে মাদুরোকে আটকের সময় যুক্তরাষ্ট্রের হামলায় কারাকাসে 40 জন নিহত হয়েছে। ভেনেজুয়েলার 53তম প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে দীর্ঘদিন ধরেই সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অবৈধভাবে মাদক পাচার করা। এই বিষয়ে মার্কিন আদালতে বেশ কিছু মামলাও রয়েছে মাদুরোর নামে। মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের আইনে বিচার করতে অনেক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। সম্প্রতি তাকে ধরিয়ে দিলে $5 কোটি পুরস্কারের ঘোষণাও দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরই মার্কিন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে ছিল 2013 সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় থাকা নিকোলা মাদুরো। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি। নজিরবিহীনভাবে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানান, শনিবার ভোরে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এই অভিযান চালায়। মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে মাদুরো ও তার স্ত্রীকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। মাদক পাচার ও কোকেন আমদানির মামলায় দুজনকে ম্যানহাটানের ফেডারেল আদালতে হাজির করা হবে। এদিকে মাদুরোর অবর্তমানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিকদের সরকারের নেতৃত্বের উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন মাদুরোর সহযোগীরা। তাদের দাবি,
ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দখল করতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। এর আগে ভেনেজুয়েলার স্থানীয় গণমাধ্যম জানায় ভোরে রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বেশ কিছু বেসামরিক স্থাপনাতেও হামলার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ। এই হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও ইরান। যে অজুহাতে হামলা চালানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় বলছে মস্কো। এদিকে প্রথাগত কোনো স্থলযুদ্ধ ছাড়াই ভেনেজুয়েলায় বড় পরিসরে হামলা এবং প্রেসিডেন্টকে এইভাবে তুলে নিয়ে আসার ঘটনায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছেন ট্রাম্পের উচ্চাভিলাষী এই অভিযান আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক। এতে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতি তছনছ হয়ে গেছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিঠিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচই হবে ভারতে। দুপুরে 17 জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি-20 বিশ্বকাপ নিয়ে, যেখানে সিদ্ধান্ত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচই খেলবে না বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশ তাদের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। 5 থেকে 11 জানুয়ারি ইসিতে আপিল। ভারত থেকে এখন সরাসরি নিলামে কয়লা কিনতে পারবে বাংলাদেশ, ভুটান ও নেপাল। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে বিসিবির চিঠি। এই ছিল এখনকার মতো। এরপর 6টা 40 সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।